আমরা এই পর্বে দেখব ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কনসেপ্টেরই আরেকটা ভার্সন, যেখানে আমরা একটু ডিটেলে কথা বলবো অন্যান্য এলিমেন্টগুলো নিয়ে এবং একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখি। তো ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম আমরা একটু রিক্যাপ করে নেই। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে কন্টেন্টস ইনফরমেশন অ্যাবাউট পার্টিকুলার এন্টারপ্রাইজ, এক পার্টিকুলার এন্টারপ্রাইজের সম্পর্কে ইনফরমেশন রাখে, যেমন কালেকশন অফ ইন্টার রিলেটেড ডাটা, রিলেটেড যেসব ডাটাগুলো থাকে সেই ডাটাগুলো নিয়ে রাখে। সেট অফ প্রোগ্রাম টু অ্যাক্সেস দ্য ডাটা, এই সফটওয়্যারটা একটা প্রোগ্রাম সেট অফ প্রোগ্রামস প্রোভাইড করে যেটা ডাটাগুলোকে অ্যাক্সেস করা যায়। অ্যান এনভায়রনমেন্ট দ্যাট ইজ বোথ কনভেনিয়েন্ট অ্যান্ড ইফিসিয়েন্ট টু ইউজ, এবং একটা প্রোগ্রামিং ইন্টারফেস দেয় বা এনভায়রনমেন্ট দেয় যেটা কনভেনিয়েন্ট অ্যান্ড ইফিসিয়েন্টলি ইউজ করতে দেয়। সো ডাটাবেজ অ্যাপ্লিকেশনস কী কী থাকে, যেমন ব্যাংকের যে সফটওয়্যারগুলো চলে সে ডাটাবেজ অ্যাপ্লিকেশন, যেমন ট্রানজ্যাকশনগুলো হয়। এয়ারলাইন্স, রিজার্ভেশনস, স্ক্যাজুল, এগুলোর জন্য ডাটাবেজ অ্যাপ্লিকেশন হয়। ইউনিভার্সিটির জন্য রেজিস্ট্রেশন, গ্রেডস, এগুলো মেনটেনের জন্য ডাটাবেজ অ্যাপ্লিকেশন হয়। সেলস, কাস্টমার্স, প্রোডাক্ট পারচেজ। অনলাইন রিটেলার, অর্ডার ট্র্যাকিং, কাস্টমাইজড রিকমেন্ডেশনস, এগুলোর জন্য ডাটাবেজ মেনটেন হয়। ম্যানুফ্যাকচারিং জন্য প্রোডাকশনস, ইনভেন্টরি, অর্ডার, সাপ্লাই চেইন, এগুলোর জন্য ডাটাবেজ মেনটেন করা হয়। হিউম্যান রিসোর্স, এমপ্লয়ি রেকর্ড, স্যালারি, ট্যাক্স ডিডাকশন, এগুলোর জন্য ডাটাবেজ সফটওয়্যার ইউজ করা হয়। ডাটাবেজ ক্যান বি ভেরি লার্জ মানে কি, কয়েক টেরাবাইটস অফ ডাটা থাকতে পারে। মনে করো একটা টেলিকমে যেসব আমরা টেলিফোনে কথা বলতেছি, মোবাইলে কথা বলতেছি, প্রত্যেকটা রেকর্ড সে স্টোর করতেছে। এখন একটা টেলিকমের যদি 30 মিলিয়নস অফ কাস্টমার থাকে এবং প্রত্যেকটা কাস্টমার যদি একবার করে দিনে কল করে, তাহলে 30 মিলিয়নস অফ রেকর্ড ডাটাবেজে স্টোর হচ্ছে, ভেরি লার্জ। তো এরকম টেরাবাইটস অফ সাইজের ডাটাবেজ থাকে। তো এই ডাটাগুলোকে মেনটেন করতে হবে এই ডাটাবেজ সফটওয়্যারটাকে, এই জন্য আমাদের ডাটাবেজ সফটওয়্যার দরকার। ডাটাবেজ টাচ অল অ্যাসপেক্ট অফ আওয়ার লাইফস, আমাদের সব কিছুতে ডাটাবেজের দরকার আছে। হয়তো আমরা সফটওয়্যার রাখি বা না রাখি, আমাদের লাইফের যত যা আছে কোনো না কোনোভাবে আমরা ডাটাবেজের সাথে জড়িত। আমরা দেখি ইউনিভার্সিটি ডাটাবেজে একটা এক্সাম্পল দেখি, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম এক্সাম্পল। যেমন অ্যাড নিউ স্টুডেন্টস, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কী থাকবে, একটা স্টুডেন্ট এন্ট্রি করার জন্য একটা অপশন থাকতে হবে, ইনস্ট্রাকচার রেজিস্ট্রেশনের জন্য অপশন থাকতে হবে, কোর্স রেজিস্ট্রেশনের জন্য একটা অপশন থাকতে হবে, রেজিস্টার স্টুডেন্টস ফর কোর্স, কোন কোর্সের জন্য স্টুডেন্ট আসতে সেটার জন্য একটা থাকতে হবে, জেনারেট ক্লাস রোস্টার, যেমন ক্লাসের যে স্ক্যাজুলগুলো থাকবে বা শিডিউল থাকবে সেগুলোকে রাখার জন্য একটা ডাটাবেজ রাখতে হবে, অ্যাসাইন গ্রেড টু স্টুডেন্টস, কম্পিউটার গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, এগুলো সব ফিচারগুলো নিয়ে আমাদের ডাটাবেজ অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে একটা স্কুল বা একটা ইউনিভার্সিটির জন্য, যেখানে এই ফ্যাসিলিটিগুলো নিয়ে এই রিলেটেড ডাটাগুলোকে স্টোর করে রাখবে, রিট্রিভ করবে, ম্যানিপুলেট করবে। সো ইন দ্য আর্লি ডেজ ডাটাবেজ অ্যাপ্লিকেশন আর বিল্ড ডাইরেক্টলি অন টপ অফ ফাইল সিস্টেমস, আগে যখন ডাটাবেজ ছিল না তখন ফাইল স্টোর করে রাখা হতো এবং সেখান থেকে রিট্রিভ করে নিয়ে কাজ করা হতো। তো ফাইল সিস্টেম থেকে কেন বেরিয়ে আসতে হয়েছে তার ড্রব্যাকগুলো আমরা একটু দেখি। ডাটা রিডান্ডেন্সি অ্যান্ড ইনকনসিস্টেন্সি। ডাটা রিডান্ডেন্সি মানে হচ্ছে যে আমি যদি এখন একটা স্টুডেন্টের সব ইনফরমেশন রাখতে চাই, একটা টেবিলে ফাইলে যখন রাখবো, স্টুডেন্ট ফাইল নামে একটা থাকলো আর কোর্স ফাইল নামে আরেকটা ফাইল থাকলো। তো স্টুডেন্ট ফাইলে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, তারপর ডিটেল রাখলাম। আবার কোর্সের জন্য কোন স্টুডেন্ট কোন কোর্স নিয়ে সেটা রাখার জন্য আমাদের আইডি এবং নেম সব রাখতে হইতেছে, কারণ তখন আমরা এটার সাথে রিলেশন তৈরি করতে পারতাম না, তার জন্য ডাটা রিডান্ডেন্সি হইতো, বেশি স্টোরেজ লাগতো। তো এগুলো এলিমিনেট করার জন্য ডাটাবেস প্রয়োজন পড়ছে। সো মাল্টিপল ফাইল ফরম্যাট, ডুপ্লিকেশন অফ ইনফরমেশন ইন ডিফারেন্ট ফাইলস, যেটা আমরা দেখালাম এখন। ডিফিকাল্টি ইন অ্যাক্সেসিং ডাটা অ্যাক্সেস করাও ডিফিকাল্ট ছিল। আমার একটা স্টুডেন্টের কিছু ইনফরমেশন জানার জন্য আমাকে 3-4টা ফাইল খুলতে হইতো, সেটাকে প্রোগ্রামিংয়ের মাধ্যমে লুপিং করতে হইতো, ম্যাচ করতে হইতো, তারপরে আমাকে ডাটা রিট্রিভ করতে হইতো। সো নিড টু রাইট এ নিউ প্রোগ্রাম টু ক্যারি আউট ইচ নিউ টাস্ক, প্রত্যেকটা কাজ করার জন্য আমাদের আলাদা আলাদা প্রোগ্রাম লিখতে হইতো, এটা ছিল ডিফিকাল্ট ডাটা অ্যাক্সেস। ডাটা আইসোলেশন, মাল্টিপল ফাইলস অ্যান্ড ফরম্যাট, বিভিন্ন ধরনের ফাইল এবং ফরম্যাটের জন্য আইসোলেটেড ডাটা থাকতো। ইন্টিগ্রিটি প্রবলেমস, এর মধ্যে ইন্টিগ্রিটি ছিল না। আমি একটা ফাইল যদি ডিলিট করে দিতাম, এই ফাইলে ডিলিট করে দিলাম, এটা হারিয়ে গেল, কিন্তু এর সাথে রিলেটেড যেসব অন্যান্য যারা ছিল, ডিপেন্ডেন্ট যারা ছিল, তারা কিন্তু রয়ে গেল। তো এই ইন্টিগ্রিটিটা ছিল না। ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, অ্যাকাউন্ট ব্যালেন্স গ্রেটার দেন 0 বিকাম buried in programs code rather than being stated explicitly। তার মানে হচ্ছে, যেমন আমরা যদি বলতাম যে স্টুডেন্ট তার বা কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কখনোই 0 হইতে পারবে না, তো এরকম কোনো চেক বা কিছু আমরা এখানে দিতে পারতাম না, দিতে হলে প্রোগ্রাম দিয়ে সবসময় চেক করতে হতো। হার্ড টু অ্যাড নিউ কনস্ট্রেন্ট অর চেঞ্জ এক্সিস্টিং ওয়ান, এটা ডিফিকাল্ট ছিল নতুন কনস্ট্রেন্ট যোগ করা বা এক্সিস্টিং ওয়ানকে চেঞ্জ করা। সো ড্রব্যাকস আরও যেটা আছে, অ্যাটমিসিটি অফ আপডেট। অ্যাটমিসিটি হচ্ছে ফেইলিওর মে লিভ ডাটাবেস ইন এ ইনকনসিস্টেন্ট স্টেট উইথ পার্শিয়াল আপডেট ক্যারিড আউট। তার মানে আমাদের যেহেতু আমাদের 3টা ফাইল আছে, ধরো ABC 3টা ফাইল আছে,
3টা ফাইলে আমাদের একটা রেকর্ড, ব্যাংকে কেউ টাকা জমা দিলে তাকে বলতে হবে, ব্যাংকে যখন ডাটাটা দিবে তাকে ফাইল এতে আমাকে লিখতে হবে সে কত টাকা জমা দিছে 100 টাকা, ফাইল বিতে আমাকে আপডেট করতে হবে 100 টাকা যোগ করতে হবে আগের ব্যালেন্সের সাথে, পাসবই যেটা ছিল এরকম, যেমন আগে যদি 100 টাকা থাকতো 100 টাকা 200 টাকা, বা সিতে গিয়ে আমাকে বলতে হবে যে এইটা আজকে টাকা জমা হচ্ছে, সে 200 টাকা জমা হচ্ছে। তো আমরা ইনকনসিস্টেন্সি ফেলিওর কী ছিল, আমার যদি এখন লিখতে গিয়ে কোনো কারণে আমার কারেন্ট চলে যায় বা কোনো কারণে অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে যায়, ধরো এই ফাইলে লিখছি আমি 100 কিন্তু বি আর সি তার লিখতে পারিনি, তার আগে আমাদের প্রোগ্রাম বন্ধ হয়ে গেছে, এররের কারণে বের হয়ে আসছে, তাহলে এই কনসিস্টেন্সি থাকতো না, এখানে 100 আপডেট হয়ে গেছে কিন্তু এগুলো আর আপডেট হতো না। তো এই প্রবলেমটা ছিল। এক্সাম্পল, ট্রান্সফার অফ ফান্ডস ফ্রম ওয়ান অ্যাকাউন্ট টু অ্যানাদার শুড আইদার কমপ্লিট অর নট হ্যাপেন্ড অ্যাট অল। মানে আমাদের কন্ডিশনটা হচ্ছে একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে যদি টাকা ট্রান্সফার করতে হয় এটা সম্পূর্ণ হতে হবে অথবা কিছুই হবে না, দুইটা একটা হতে হবে, কিন্তু এরকম যদি মাঝামাঝি হয়ে যায় তাহলে সমস্যা হয়ে যাবে। তো এই অ্যাটমিসিটিটা আমরা ফাইল সিস্টেমে পাচ্ছি না। তারপর হচ্ছে কনকারেন্ট অ্যাক্সেস বাই মাল্টিপল ইউজার কনকারেন্ট অ্যাক্সেস করতে পারতো না, কারণ হচ্ছে ফাইল আমরা কোনো একটা কম্পিউটারে রেখে দিয়েছি এবং সেটা হয়তো কেউ ওপেন করে আসে, ওই ফাইলটা যখন ওপেন করে আরেকজনে ওই ফাইলটা কাজ করার জন্য ওপেন করতে পারে না। এটা প্র্যাকটিস করার জন্য আপনার প্রোগ্রামে একটা ফাইল ওপেন করেন বা ওয়ার্ডে বা যে কোনোভাবে একটা ফাইল ওপেন করে লিখতে শুরু করেন এবং আপনি ডিলিট চাপ দেন, দেখেন আপনাকে ডিলিট করতে দিবে না। তার মানে একটা ফাইলে একজন পার্সন একবারেই কাজ করতে পারে, মাল্টিপল ইউজার কাজ করতে পারে না। তো এইরকম কনকারেন্ট অ্যাক্সেস নিড ফর পারফরমেন্সের জন্য কনকারেন্ট অ্যাক্সেস দরকার, যে মাল্টিপল লোক একই ফাইলের উপর কাজ করতে পারবে। আনকন্ট্রোলড কনকারেন্ট অ্যাক্সেসেস ক্যান লিড টু ইনকনসিস্টেন্সি। যদি কন্ট্রোল না থাকে, যেমন যার কোনো অ্যাক্সেস নাই সেও যদি এখানে ঢুকে পড়ে, যার অ্যাক্সেস আছে সেও যদি ঢুকে পড়ে, তাহলে ফাইল কেউ হয়তো ডিলিট করে দিবে, কেউ হয়তো আপডেট করে ফেলবে। তো এই ইনকনসিস্টেন্সি, আনকন্ট্রোলড অবস্থায় কেউ যেন কিছু না করতে পারে সেটাও দেখার একটা বিষয় আছে। তো ফাইল সিস্টেমে সেটা আমরা পারি না। এক্সাম্পল হিসেবে 2 people reading a balance say 100 and updating it, withdrawing money say 50 each at the same time। মানে একই সাথে দুজনে দেখতেছে, একটা পার্টিকুলার পার্সনের দুজন ধরছে, সবাই দেখতেছে এই ভদ্রলোকের 100 টাকা ব্যালেন্স আছে, আমি এই 100 টাকা ব্যালেন্স থেকে 50 টাকা উইথড্র করতে পারি। দুজনে যদি 50 টাকা উইথড্র করে, সে কিন্তু 100 টাকায় উইথড্র করে ফেললো। তো এই কনসিস্টেন্সিটা কন্ট্রোল করা যায় না। Security problem, hard to provide user access to some but not all data, etc. So database systems offer solution to all the above problems. আমাদের database system এই যেসব প্রবলেমগুলো নিয়ে কথা বললাম এগুলোর সলিউশন দিয়ে থাকে। ডাটা মডেলটা কি? ডাটা মডেলটা হচ্ছে এ কালেকশন অফ টুলস ফর ডেসক্রাইবিং, একটা সফটওয়্যারের কালেকশন। টুলস মানে আমরা ধরবো সফটওয়্যার, এখানে ডেসক্রাইবিং যে ডেসক্রাইব করবে ডাটাকে ডেসক্রাইব করবে, ডাটার রিলেশনশিপ ডেসক্রাইব করতে পারবে, ডাটা সিমেন্টিক ডেসক্রাইব করতে পারবে, ডাটা কনস্ট্রেইন ডেসক্রাইব করতে পারবে। সো এ কালেকশন অফ টুলস ফর এটা হচ্ছে ডাটা মডেল। তো রিলেশনাল মডেল, একটা হচ্ছে রিলেশনাল মডেল, এন্টিটি রিলেশনশিপ ডাটা মডেল, যেমন মেইনলি ফর ডাটাবেস ডিজাইন, এটা আমরা ডিটেলে পড়বো পরে। অবজেক্ট বেসড ডাটা মডেল, অবজেক্ট ওরিয়েন্টেড অবজেক্ট রিলেশনাল মডেল, সেমি স্ট্রাকচারাল ডাটা মডেল, যেটা XML, আপনারা যদি XML ফাইলের নাম শুনে থাকেন, XMLটা হচ্ছে সেমি স্ট্রাকচার ডাটা মডেল। তো এটাও কিন্তু এক ধরনের ডাটাবেস, XMLটাও কিন্তু এক ধরনের ডাটাবেস, সেটাকে বলে সেমি স্ট্রাকচার ডাটা মডেল। আদার ওল্ডার মডেলস নেটওয়ার্ক মডেল, হাইরার্কিক্যাল মডেল, যেটা আমরা আগের ভিডিওতে দেখেছি। তো আমরা প্রসিড করি। সো রিলেশনাল মডেলে কী থাকে? রিলেশনাল মডেলে হচ্ছে এক্সাম্পল অফ টেবুলার ডাটা ইন দ্য রিলেশনাল মডেল, এইভাবে টেবিলের মতো সাজানো থাকে রিলেশনাল মডেলে, এবং এগুলো অ্যাট্রিবিউট, কলাম, রোস এগুলো আমরা আগের ভিডিওতে শিখে ফেলেছি। টেবিলটার নাম হচ্ছে ইনস্ট্রাক্টর। তো ইনস্ট্রাক্টরের একটা ডাটা ইনফরমেশন আমরা এখানে পেলাম, টেবুলার মডেল, রিলেশনাল মডেল। এখন রিলেশন কীভাবে তৈরি হবে? ইনস্ট্রাক্টর টেবিল আছে, আরেকটা টেবিল হচ্ছে ডিপার্টমেন্ট নেম, বিল্ডিং, বাজেট, ডিপার্টমেন্ট টেবিল আছে। এবং এই দুটো টেবিলের মধ্যে যদি আমরা দেখি, এইখানে ডিপার্টমেন্ট নেম, এখানে ডিপার্টমেন্ট নেম কমন, তো আমাদের একটা রিলেশন তৈরি করতে পারি এই দুটার মধ্যে ডিপার্টমেন্ট নেম দিয়ে। তো বারবার আমরা ফিজিক্স এখানে লেখার দরকার নাই, বা এখানে ফিজিক্স লেখার দরকার নাই, আমরা ফিজিক্স অন্য একটা জায়গায় লিখবো, লিখে তার একটা আইডি রাখবো, আর থার্ড টেবিল তৈরি করব, যেটা দিয়ে এই দুটো টেবিলের মধ্যে রিলেশন তৈরি হবে। তো এখানে দেখি ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটা ডাটাবেস সফটওয়্যারের মধ্যে থাকে, সেটা ওরাকল হোক, মাইসিকিউএল হোক, মাইক্রোসফট এসকিউএল হোক, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, যেটাকে ডাটাকে ডিফাইন করে। তার মানে আমরা ডাটা স্ট্রাকচার ক্রিয়েট করার, ডাটাবেজের ডাটা স্ট্রাকচার ক্রিয়েট করার জন্য আমরা ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকি। ডাটা স্ট্রাকচার কি? টেবিল ক্রিয়েট করা। সো স্পেসিফিকেশন নোটেশন অফ ডিফাইনিং ডাটাবেস স্কিমা, যেমন ক্রিয়েট টেবিল, ইনস্ট্রাক্টর, এখানে আইডি হচ্ছে অ্যাট্রিবিউট,
এখানে ডাটা টাইপ যেভাবে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখি সেভাবে ডাটা টাইপ দিছি ক্যারেক্টার অফ 5 মানে 5টার লেন্থ 5 লেন্থের ক্যারেক্টার, নেম অ্যাট্রিবিউট নেম, তারপর হচ্ছে ভার্কার 20 ভেরিয়েবল ক্যারেক্টার 20টা পর্যন্ত যেতে পারে, ডিপার্টমেন্ট নেম। এভাবে আমরা যে টেবিল ক্রিয়েটের বা ডাটা স্ট্রাকচার ক্রিয়েট করার জন্য যে ল্যাঙ্গুয়েজ ইউজ করি সেটা হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ডিডিএল কম্পাইলার জেনারেটস এ সেট অফ টেবিল টেমপ্লেট স্টোর ইন ডাটা ডিকশনারি। ডাটা ডিকশনারি নিয়ে আমরা পরে কথা বললাম, মেটা ডাটার একটা অংশ। সো ডাটা ডিকশনারি কন্টেন্স মেটা ডাটা। মেটা ডাটা মানে হচ্ছে ডাটা অ্যাবাউট ডাটা। তার মানে মেটা ডাটার মধ্যে থাকবে কি, টেবিলের নাম হচ্ছে, ডাটা হচ্ছে কি, ডাটার নাম হচ্ছে টেবিল, তার হচ্ছে ইনস্ট্রাক্টর এবং টাইপ হচ্ছে টেবিল, আইডি এটা ক্যারেক্টার 5। এই ইনফরমেশনগুলো এই ডাটা ডিকশনারিতে থাকবে। এটা আসলে ফিজিক্যালি কোথাও ক্রিয়েট করে না, এই ডাটা ডিকশনারিতে এই ইনফরমেশনগুলো থাকে এবং সেটার উপরে অন দ্য ফ্লাই ডাটাবেস সফটওয়্যারগুলো বিভিন্ন ফিজিক্যালি ডাটা স্টোরেজ থেকে নিয়ে আসে এবং ওইভাবে অর্গানাইজ করে রাখে। সো ডাটাবেস স্কিমা, ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট এগুলো সব ডাটা ডিকশনারিতে থাকে। প্রাইমারি কি, আইডি ইউনিক আইডেন্টিফায়ার, referential integrity reference constant in SQL, department name value in any instructor tuple must appear in department relations, then authorization। এই সব ইনফরমেশনগুলো ডাটা ডিকশনারিতে থাকে। ডাটা ডিকশনারি হচ্ছে মেটা ডাটা স্টোর করে। মেটা ডাটা মানে হচ্ছে কি, ডাটা অ্যাবাউট ডাটা। যেমন আমরা যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখি, যখন স্ট্রাকচার ইউজ করি, স্ট্রাকচার যে ডিফাইন করি বা কোনো যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যদি আপনার ধারণা থেকে থাকে, অবজেক্টের যখন ডিক্লেয়ার করি সেটা হচ্ছে অবজেক্টের একটা স্কেলেটন। এটা যতক্ষণ পর্যন্ত না অবজেক্ট ফিজিক্যালি ক্রিয়েট করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটা ক্রিয়েট হয় না। ঠিক এইরকম ডাটা ডিকশনারিতে আমরা যেসব ডেফিনেশনগুলো দিলাম এগুলো স্কেলেটনটা স্টোর করে রাখে এবং রিলেশন থেকে শুরু করে সব স্টোর করে রাখে, এবং যখন প্রোগ্রামটার এক্সিকিউট করা হয় অন দ্য ডাটা প্রয়োজন পড়ে তখন এই ফরম্যাট, এই টেমপ্লেটটাকে ইউজ করে ডাটা ফিজিক্যাল স্টোরেজে স্টোর করে এবং এখান থেকে রিট্রিভ করে নিয়ে আসে এবং এই রিলেশনগুলো মেনটেন করে রাখে। ইন্টারনালি এক ধরনের প্রোগ্রাম মেকানিজম ডাটাবেস সফটওয়্যারে। তারপর হচ্ছে SQL স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, ওয়াইডলি ইউজ নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে যেখানে কোনো প্রসিডিউর লেখার দরকার নাই বা ফাংশন লেখার দরকার নাই। এখানে জাস্ট আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের মতো কিছু প্রসেস ফলো করে, কিছু মেথড ফলো করে আমরা এক লাইনে একটা কোয়েরি লিখতে পারি, কোশ্চেন করতে পারি, যেটা আমরা ডাটাবেজের অংশ দেখছি, কোশ্চেন করলে আনসার দিবে। যেমন এক্সাম্পল, ফাইন্ড দ্য নেম অফ ইনস্ট্রাকচার উইথ আইডি এত আইডির ইনস্ট্রাকচার। সো সেটা কী করবো, ফাইন্ডকে আমরা বলতে পারি সিলেক্ট আর ফাইন্ড কাছাকাছি। কী করতে হবে, নেম। তো এইটা যেহেতু কলাম নেম আছে বা অ্যাট্রিবিউট নেম আছে, সেই অ্যাট্রিবিউট নেমটাকে দেবো নেম অফ দ্য ইনস্ট্রাক্টর উইথ আইডি। তার মানে নেম ইনস্ট্রাক্টরের নেম মানে ইনস্ট্রাক্টর টেবিল থেকে নিতে হবে, ফ্রম ইনস্ট্রাক্টর টেবিল থেকে নিতে হচ্ছে কোন ইনস্ট্রাক্টরের নামটা নেব যার আইডি হচ্ছে, কন্ডিশন হচ্ছে এটা। তার মানে হোয়ার মানে কন্ডিশন, মানে যেখানে বা কন্ডিশন, হোয়ার ইনস্ট্রাক্টর ডট আইডি বা ডটস এই অংশ ছাড়া শুধু আইডি ইকুয়ালস টু এইটা। এখানে কোর্স দিচ্ছি কারণ আইডিটা হচ্ছে ভার্কার, এই জন্য সিঙ্গেল কোর্সের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এইভাবে আমরা একটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ লিখতে পারি, এটা হচ্ছে SQL কোয়েরি। এক্সাম্পল, ফাইন্ড দ্য আইডি অ্যান্ড বিল্ডিং অফ ইনস্ট্রাক্টরস ইন দ্য ফিজিক্স ডিপার্টমেন্ট। তার মানে আমাদের কী সিলেক্ট করতে, ফাইন্ড দ্য আইডি অ্যান্ড বিল্ডিং, সিলেক্ট ইনস্ট্রাক্টর আইডি ডিপার্টমেন্ট ডট বিল্ডিং। বিল্ডিংটা আমাদের কোথায় ছিল, ডিপার্টমেন্ট টেবিল, আমরা আগে দেখেছি। এখানে দেখেছি বিল্ডিংটা ছিল ডিপার্টমেন্ট টেবিলে, এই ডিপার্টমেন্ট টেবিল। সো আমরা ডিপার্টমেন্ট টেবিলটাকে নেব, এই জন্য আমরা প্রিফিক্স বলে দিচ্ছি এটা কোন জায়গা থেকে নিয়ে আসবে, ডিপার্টমেন্ট ডট বিল্ডিং। ডিপার্টমেন্ট টেবিলের বিল্ডিং ভ্যালুটা নিয়ে আসছে। ঠিক একই রকম যেভাবে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে ক্লাসের একটা মেম্বারকে অ্যাক্সেস করি, ঠিক ওইভাবে আমরা এখানে টেবিলের মেম্বারকে অ্যাট্রিবিউটকে অ্যাক্সেস করতেছি। ফ্রম ইনস্ট্রাক্টর ডিপার্টমেন্ট, ফ্রম কোথা থেকে আসবে সেগুলো, ইনস্ট্রাক্টর অ্যান্ড ডিপার্টমেন্ট টেবিল থেকে। হোয়ার ইনস্ট্রাক্টর ডট ডিপার্টমেন্ট নেম ইকুয়ালস ডিপার্টমেন্ট ডট ডিপার্টমেন্ট নেম, মানে ইনস্ট্রাক্টর যে ডিপার্টমেন্ট আর রিলেশন তৈরি করতেছি বা ডিপার্টমেন্টের যে ডিপার্টমেন্ট নেম এটার এক হতে হবে এবং ডিপার্টমেন্ট নেম ইকুয়ালস ফিজিক্স হতে হবে। যার মানে ডিপার্টমেন্ট সমান হতে হবে এবং ডিপার্টমেন্ট নেম ফিজিক্স হতে হবে। ফিজিক্স ছাড়া অন্যগুলো সমান হলেও আমরা সেটাকে আনবো না। এইভাবে আমরা কোয়েরি বিল্ড আপ করতে পারি। আমরা ডিটেলে দেখব কীভাবে কোয়েরি বিল্ড আপ করতে হয়, আমাদের অনেকগুলোই টিউটোরিয়াল আসবে কোয়েরি বিল্ড আপের উপরে। তো এখন এই পর্যন্ত অ্যাপ্লিকেশন প্রোগ্রামস জেনারেলি অ্যাক্সেস ডাটাবেস থ্রু ওয়ান ল্যাঙ্গুয়েজ এক্সটেনশন টু অ্যালাউ এমবেডেড SQL অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস। যেমন আমরা .NET, C প্রোগ্রামস, ভিজুয়াল বেসিক,
জাভা এগুলো থেকে আমরা ডাটাবেসের সাথে কানেক্ট করতে পারি, সেটা হচ্ছে প্রোগ্রাম ইন্টারফেস। সেটাকে আমরা ওডিবিসি জেডিবিসির সাথে কানেক্ট করব। এটার মাধ্যমে আমরা, ওডিবিসি হচ্ছে ওপেন ডাটাবেস কানেক্টিভিটি আর জেডিবিসি হচ্ছে জাভা ডাটাবেস কানেক্টিভিটি, এগুলোর মাধ্যমে আমরা অ্যাপ্লিকেশন থেকে ডাটাবেসে কানেক্ট করে ডাটা নিয়ে আসবো, কোয়েরি এক্সিকিউট করবো। তো এগুলো নিয়ে আমরা ডিটেলে কথা বলবো এর পরের চ্যাপ্টারগুলোতে। সো ডাটাবেস ডিজাইনটা কি? ডাটাবেস ডিজাইনটা হচ্ছে, ইজ দেয়ার এনি প্রবলেম উইথ দিস ডিজাইন? একটা টেবিল দেওয়া আছে, এখানে কোনো প্রবলেম আছে? আইডি, নেম, স্যালারি, ডিপার্টমেন্ট নেম, বিল্ডিং, বাজেট। এখানে যদি আমরা ভালোভাবে দেখি, নেম জাস্ট ঠিকই আছে, আইডি জাস্ট ঠিকই আছে, কিন্তু ডিপার্টমেন্ট নেমটাকে আমরা দেখতেছি রিপিটিং হচ্ছে। এখানে একটা ফিজিক্স আছে, এখানে একটা ফিজিক্স আছে, একই জিনিস দুইবার লিখতে হচ্ছে। এখানে হিস্ট্রি আছে, এখানে হিস্ট্রি আছে, এখানে কম্পিউটার সায়েন্স আছে, এখানে কম্পিউটার সায়েন্স আছে, বায়োলজি আছে, বায়োলজি যদিও আর কোথাও নাই, ফাইন্যান্স আছে, ফাইন্যান্স আছে। একই নাম বারবার লেখার চাইতে এটা হচ্ছে প্রবলেমস, নামটা রিপিট করতেছে, বেশি স্টোরেজ নিচ্ছে, তার চাইতে আমরা এটাকে সরাই অন্য জায়গায় নিতে পারি। যেমন বিল্ডিংয়েও এখানে আমাদের রিপিটেশন আছে, এখানেও রিপিটেশন, টেইলর বারবার লেখার চাইতে আমরা, এগুলো হচ্ছে ডাটা রিপিটেশন হচ্ছে। আমাদের ডাটাবেজের কাজই হচ্ছে ডাটা রিপিটেশন কমানো। তো আমরা দেখি কী করতে হবে তাহলে। নর্মালাইজেশন থিওরি, ফর্মালাইজ দ্যাট ডিজাইন আর ব্যাড অ্যান্ড টেস্ট ফর দ্যাম। নর্মালাইজেশন থিওরি নিয়ে আমরা ডিটেলে কথা বলবো, আমাদের বেশ কিছু ভিডিও আসবে এটার উপরে। তো আরেকটা হচ্ছে এন্টিটি রিলেশনশিপ মডেল। মডেলস আর এন্টারপ্রাইজ অ্যাজ কালেকশন অফ এন্টিটিস অ্যান্ড রিলেশনশিপ। এন্টিটি ইজ এ থিংস অর অবজেক্ট ইন দ্য এন্টারপ্রাইজ দ্যাট ইজ ডিস্টিংগুইশেবল ফ্রম আদার অবজেক্ট ডেসক্রাইব বাই এ সেট অফ অ্যাট্রিবিউটস। মানে আমরা এন্টিটিগুলোকে বিভিন্ন অ্যাট্রিবিউটে ডেসক্রাইব করব। সো রিলেশনশিপ অ্যান্ড অ্যাসোসিয়েশন এবং সেভারেল এন্টিটিস। আমার যদি বিভিন্ন এন্টিটি থাকে, যেমন আমার যদি থাকে এমপ্লয়ি টেবিল, এমটিটি, এমপ্লয়ি একটা এন্টিটি, এর সাথে হচ্ছে ডিপার্টমেন্ট একটা এন্টিটি, এর সাথে হতে পারে জব ডেসক্রিপশন একটা এন্টিটি। তো এগুলোর মধ্যে কী রিলেশন হবে, কীভাবে একটার সাথে রিলেটেড থাকবে, সেই জিনিসগুলো আমরা নিয়ে আসবো, অ্যাসোসিয়েশনগুলো নিয়ে আসবো। প্রেজেন্টেড ডায়াগ্রামেটিক্যাল বা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামের উপর আমাদের একটা কয়েকটা ভিডিও থাকবে, যেগুলোতে আমরা ডিটেলে বলবো কীভাবে অ্যাপ্লিকেশন ডিজাইন করতে হয়, এন্টিটি রিলেশন ডায়াগ্রাম তৈরি করতে হয়, অ্যানালাইসিস করতে হয়, ডিটেলে থাকবে। সো আমরা ইন শর্ট দেখি এন্টিটি রিলেশনশিপ মডেলটা কী হয়। মডেলস অ্যান্ড এন্টারপ্রাইজ অ্যাজ এ কালেকশন অফ এন্টিটিস অ্যান্ড রিলেশনশিপ। এন্টিটি হচ্ছে থিংস অর অবজেক্ট ইন দ্য এন্টারপ্রাইজ দ্যাট ইজ ডিস্টিংগুইশেবল ফ্রম আদার অবজেক্টস ডেসক্রাইব বাই সেট অফ অ্যাট্রিবিউট। রিলেশনশিপ, অ্যাসোসিয়েশন এবং সেভারাল এন্টিটিস রিপ্রেজেন্টেড ডায়াগ্রামেটিক্যালি বাই এন্টিটি। এটা হচ্ছে এন্টিটিকে আমরা রিপ্রেজেন্ট করি এভাবে, যেমন ইনস্ট্রাক্টর একটা এন্টিটি, ডিপার্টমেন্ট একটা এন্টিটি, ডিপার্টমেন্ট নেম, বিল্ডিং, বাজেট। আর এটা রিলেশনশিপ, এটা সিম্বল রিলেশনশিপ কি হচ্ছে, ইনস্ট্রাক্টর হচ্ছে একটা ডিপার্টমেন্টের মেম্বার, এটার সাথে এটা রিলেশনশিপ আছে। এবং কী রিলেশনশিপ হচ্ছে, এটা ওয়ান টু ওয়ান না ওয়ান টু ম্যানি বা ম্যানি টু ম্যানি, সেটা আমরা ডিটেলে দেখবো যখন আমরা ডিটেলে আসবো এটার উপরে। জাস্ট এইটুকু মনে রাখলে হবে যে এন্টিটি রিলেশনশিপ মডেল আমাদের তৈরি করতে হবে। সো হোয়াট হ্যাপেন টু ডিপার্টমেন্ট নেম অফ ইনস্ট্রাক্টর অ্যান্ড স্টুডেন্ট। তো ডিপার্টমেন্ট নেম এবং ইনস্ট্রাক্টর অ্যান্ড স্টুডেন্ট, নেম অফ ইনস্ট্রাক্টর অ্যান্ড স্টুডেন্ট, স্টুডেন্ট ডিপার্টমেন্ট নেম এবং ইনস্ট্রাক্টর ডিপার্টমেন্ট কী হবে। তারপরে আমরা আরও দেখব ডিটেলে স্টোরেজ ম্যানেজমেন্ট ইজ এ প্রোগ্রাম মডিউল দ্যাট প্রোভাইডস অ্যান্ড দ্য ইন্টারফেস বিটুইন দ্য লো লেভেল ডাটা স্টোর্ড ইন দ্য ডাটাবেস অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন প্রোগ্রামস অ্যান্ড কোয়েরি সাবমিটেড টু দ্য সিস্টেমস। সো প্রত্যেকটা ডাটাবেস সফটওয়্যার একটা স্টোরেজ ম্যানেজমেন্ট সিস্টেম আছে, যেটা ফিজিক্যালি হার্ড ডিস্কে কীভাবে ডাটা স্টোর করতেছে সেটা মেকানিজমটা কন্ট্রোল করে, এবং সেখান থেকে ডাটা রিট্রিভ করে কীভাবে এন্ড ইউজারকে যে কোয়েরি করছে তাকে ডাটা কীভাবে সেন্ড করে সেটা দেয়। স্টোরেজের উপরে আমাদের কমপ্লিট টিউটোরিয়াল থাকবে, আসতেছি ওয়ান বাই ওয়ান। সেখানে আমরা ডিটেলে বলবো স্টোরেজ কীভাবে অ্যাসাইন করা হয়, কীভাবে স্টোরেজকে ডিজাইন করা হয়, কীভাবে ডাটাবেসের সাথে এটার সাথে সম্পর্ক হয়, সেটা আমরা ডিটেলে দেখব। সো স্টোরেজ ম্যানেজার ইজ রেসপন্সিবল টু ফলোয়িং টাস্ক। স্টোরেজ ম্যানেজারটা কী কী জন্য রেসপন্সিবল? ইন্টারাকশন উইথ দ্য ফাইল ম্যানেজার, ইফিশিয়েন্ট স্টোরিং, রিট্রিভিং অ্যান্ড আপডেটিং অফ ডাটা। এগুলোর কাজের জন্য, মানে স্টোরেজটা কীভাবে ফাইল ম্যানেজ করবে, সেখানে কীভাবে ডাটা স্টোর করবে, রিট্রিভ করবে, ইফিশিয়েন্টলি আপডেট করবে, এগুলো হচ্ছে স্টোরেজ ম্যানেজারের কাজ। স্টোরেজ ম্যানেজার হচ্ছে একটা ডাটাবেস সফটওয়্যার একটা কম্পোনেন্ট। তো ইস্যুস হচ্ছে স্টোরেজ অ্যাক্সেস, ফাইল অর্গানাইজেশন, ইন্ডেক্সিং অ্যান্ড হ্যাশিং। এই তিনটা কাজ স্টোরেজ ম্যানেজার করে থাকে। স্টোরেজ অ্যাক্সেস, ফাইল অর্গানাইজেশন, ইন্ডেক্সিং অ্যান্ড হ্যাশিং। কোয়েরি প্রসেসিং। কোয়েরি প্রসেসিং কী হচ্ছে? পার্সিং অ্যান্ড ট্রান্সলেশন। কোয়েরি প্রসেসিংয়ের জন্য যখন আমরা কোনো কোয়েরি দিই সেটা কী করে? পার্স করে এবং ট্রান্সলেট করে, অপটিমাইজ করে, ইভ্যালুয়েশন করে। তো এই তিনটা কাজ কোয়েরি প্রসেসিং করে। আমরা ডিটেলে জানবো পরে। কোয়েরি, যখন আমরা একটা কোয়েরি দেই, যেমন আমরা দেখলাম সিলেক্ট স্টার, সবগুলো স্টার মানে সবগুলো, ফ্রম ইনস্ট্রাক্টর হোয়ার
সামথিং সে আইডি ইকুয়ালস টু কমা 111। তো এটা যখন কোয়েরিটা দিই তখন কী হয়, কোয়েরিটা আমরা সাবমিট করি, পার্স অ্যান্ড ট্রান্সলেট, এটা একটা স্মল কম্পাইলার আছে যেটা এই কোয়েরিটাকে ডাটাবেস সফটওয়্যারের আন্ডারস্টেবল ফরম্যাটে নিয়ে যায়, বিভিন্ন যেরকম আমরা প্রোগ্রাম কম্পাইল করি, কম্পাইলারের কাজ করে এটা, এবং রিলেশন অ্যালজাবরা এক্সপ্রেশন, তারপরে সেটার উপরে সে এটাকে আবার রিলেশন অ্যালজাবরা এক্সপ্রেশনে নিয়ে আসে, তারপরে সেটাকে অপটিমাইজারে নিয়ে এসে সে এক্সিকিউশন প্ল্যান, যে কীভাবে কোনটার পর কোনটা এক্সিকিউট করবে, এক্সিকিউশন প্ল্যান তৈরি করে। তারপর ইভ্যালুয়েশন ইঞ্জিন আছে তার একটা, সেই ইভ্যালুয়েশন ইঞ্জিন এক্সিকিউশন প্ল্যান দেখে যে ঠিক আছে কি আছে না। তারপরে সে ডাটা নিয়ে আসে স্টোরেজ থেকে ডাটা এনে সে কোয়েরি আউটপুটটা দেয়। তো একটা কোয়েরি দিলে এরকম কাজগুলো হয় ডাটাবেস ইঞ্জিনের মাধ্যমে। এখানে একটা স্ট্যাটিস্টিক্স অ্যাবাউট ডাটা স্ট্যাটিস্টিক্সটা আমরা ডিটেলে জানবো, জাস্ট জেনে রাখো এটা একটা অপটিমাইজার যেটা বলে দিতে পারে যে এই ওয়েতে আমি যদি ডাটাকে রিট্রিভ করি তাহলে আমার দ্রুততম হবে, সে ডিসিশন নিতে পারে কোন ওয়েতে ডাটাটা রিট্রিভ করা উচিত। ট্রানজাকশন ম্যানেজমেন্ট, হোয়াট ইফ দ্য সিস্টেম ফেলস, ট্রানজাকশন ম্যানেজমেন্ট সিস্টেম যদি ফেল হয়, যেমন আমার কারেন্ট চলে গেছে বা হার্ড ডিস্ক চলে গেছে, তাহলে কী হবে। হোয়াট ইফ মোর দ্যান ওয়ান ইউজার ইজ কনকারেন্টলি আপডেটিং দ্য সেম ডাটা, তাহলে কী হবে। এই ট্রানজাকশন ম্যানেজমেন্টটাও ডাটাবেজের কাজ। তার মানে এই ট্রানজাকশন ইজ এ কালেকশন অফ অপারেশন দ্যাট পারফর্ম এ সিঙ্গল লজিক্যাল ফাংশন ইন ডাটাবেজ অ্যাপ্লিকেশন। তার মানে একটা কালেকশন অফ অপারেশন দ্যাট পারফর্ম এ সিঙ্গল লজিক্যাল ফাংশন ইন ডাটাবেজ অ্যাপ্লিকেশন, এটাও একটা অ্যাপ্লিকেশনের পার্ট। তার ট্রানজাকশন ম্যানেজমেন্ট কম্পোনেন্ট, এটা একটা হচ্ছে ডাটাবেজের একটা ডাটাবেস সফটওয়্যার একটা কম্পোনেন্ট। এনশিওর দ্যাট দ্য ডাটাবেস রিমেইনস ইন দ্য কনসিস্টেন্ট কারেক্ট স্টেট ডিসপাইট সিস্টেম ফেলিওর, সিস্টেম ফেলিওর হোক বা না হোক সে একটা কারেক্ট স্টেটে থাকবে। পাওয়ার ফেলিওর, অপারেটিং সিস্টেম ক্র্যাশ, ট্রানজাকশন ফেলিওর, যাই হোক না কেন সে হয় কাজ পুরোটা করবে অথবা কোনোটাই করবে না, যেটাকে আমরা বলি রোলব্যাক অ্যান্ড কমিট বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যারে। কনকারেন্সি কন্ট্রোল ম্যানেজার, সফটওয়্যারের আরেকটা অংশ থাকে কনকারেন্সি কন্ট্রোল ম্যানেজার, কন্ট্রোল দ্য ইন্টারাকশন অ্যামং দ্য কনকারেন্ট ট্রানজাকশন টু এনশিওর দ্য কনসিস্টেন্সি অফ ডাটাবেজে কনসিস্টেন্ট এনশিওর করার জন্য কনকারেন্সি কন্ট্রোল ম্যানেজার সফটওয়্যারের এই অংশটুকু কাজ করে থাকে। তো ডাটাবেস সিস্টেমের ইন্টারনাল কি থাকে, এখানে সব ইউজাররা থাকবে, যেসব ইউজাররা ইউজ করে থাকে, অ্যাপ্লিকেশন ইন্টারফেস, যেসব অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি হয়েছে, বা কোয়েরি টুলস, কোয়েরি ইন্টারফেস, ডাইরেক্ট কোয়েরি, অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস, এগুলো থাকবে। এগুলো আসবে, যাই আসুন না কেন, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, অবজেক্ট কোড, এটা আসে কোয়েরি ইভ্যালুয়েশন করার পরে সে বাফার ম্যানেজার থাকে, ফাইল ম্যানেজার আছে, ডাটাবেস সফটওয়্যার অথরাইজেশন ইন্টিগ্রিটি ম্যানেজার আছে, ট্রানজাকশন ম্যানেজার আছে, কোয়েরি প্রসেসিংয়ে আছে ডিএমএল কোয়েরি, ডিডিএল ইন্টারপ্রেটার, ডিএমএল কম্পাইলার অ্যান্ড অর্গানাইজার, এইসব ইঞ্জিনগুলো থেকে ফাইনালি আমাদের একটা ফিজিক্যাল স্টোরেজ থাকে, যেখানে যেমন হার্ড ডিস্ক একটা ফিজিক্যাল স্টোরেজ, ওখানে ডাটা স্টোর হয়, এটা ইন্ডেক্স করা হয়, ইন্ডেক্সিং করা হয়, ডাটা ডিকশনারি থাকে, ডাটা অ্যাবাউট ডাটা, স্ট্যাটিস্টিক্যাল ডাটা থাকে, এগুলো মিলায়ে ডিস্ক স্টোরেজে ডাটা স্টোর করা হয়। এই অংশটুকু ফিজিক্যাল, আর এগুলো হচ্ছে সফটওয়্যার দিয়ে ইমপ্লিমেন্ট করা হয়। সো ডাটাবেস আর্কিটেকচার কি, আর্কিটেকচার অফ ডাটাবেস সিস্টেম ইজ greatly influenced by the underlying computer system on which database is running. তো সেন্ট্রালাইজ, আমাদের ডাটাবেস আর্কিটেকচার মধ্যে সেন্ট্রালাইজ ডাটাবেস থাকতে পারে, ক্লায়েন্ট সার্ভার থাকতে পারে, প্যারালাল মাল্টিপ্রসেসর থাকতে পারে, ডিস্ট্রিবিউটর থাকতে পারে। এই 4 ধরনের ডাটাবেস সিস্টেম আর্কিটেকচার হতে পারে। সেন্ট্রালাইজড হচ্ছে একই ডাটাবেস সব জায়গা থেকে এন্ট্রি হবে, একই ডাটাবেস এন্ট্রি হবে। যেমন গুগলে যখন এন্ট্রি হয় তখন এটা হচ্ছে সেন্ট্রালাইজ, বা গুগল অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউটেড। প্যারালাল মাল্টিপ্রসেসিং, প্যারালাল সার্ভার যদি থাকে প্যারালাল থাকবে। ক্লায়েন্ট সার্ভার হচ্ছে এখানে একটা ডেস্কটপ আছে, ডেস্কটপে কাজ করতেছে, আর এখানে একটা সার্ভার আছে। বিভিন্ন সার্ভারগুলো আমরা যেসব নর্মাল সার্ভার থাকে সেগুলোকে আমরা ক্লায়েন্ট সার্ভার সিস্টেম বলে থাকি, যেখানে ক্লায়েন্ট ডাটাবেসটা থাকবে একটা সার্ভারে, এবং এখানে অ্যাপ্লিকেশন থাকবে, এই অ্যাপ্লিকেশনটা সার্ভারে কানেক্ট করবে, করে ডাটা আদান প্রদান করবে। তো এরা 4 ধরনের আর্কিটেকচার, ডাটাবেস আর্কিটেকচার হয়ে থাকে। এটা কিন্তু ডাটাবেস সফটওয়্যার না, ডাটাবেস ইমপ্লিমেন্টেশন কীভাবে করবে সেটার উপরে এটা এই 4টা ওয়েতে করা যায়। এখন আমরা এটা শর্ট দেখি ডাটাবেস সিস্টেমের হিস্ট্রি কী আছে। ডাটাবেস সিস্টেম শুরু হয় 1950 এবং বা 1960-এর আগে। ডাটা প্রসেসিং ইউজিং ম্যাগনেটিক ট্যাপস অফ স্টোরেজ, ট্যাপ প্রোভাইডেড অনলি সিকুয়েন্সিয়াল অ্যাক্সেস। ট্যাপে আমরা শুধু সিকুয়েন্সিয়াল অ্যাক্সেস করতে পারি, র্যান্ডম অ্যাক্সেস করতে পারি না। পাঞ্চ কার্ড ফর ইনপুট, তার জন্য ইনপুট ছিল পাঞ্চ কার্ড। 60 এবং 70-এর মাঝামাঝি, 60-এর পরে 70-এর মাঝামাঝি হার্ড ডিস্ক অ্যালাউড ডাইরেক্ট অ্যাক্সেস টু ডাটা। যখন হার্ড ডিস্ক আসে ডাইরেক্ট অ্যাক্সেস ডাটা করে। নেটওয়ার্ক অ্যান্ড হায়ারার্কিক্যাল ডাটা মডেল ইন ওয়াইড স্প্রেড ইউজ, তখন ছিল নেটওয়ার্ক এবং হায়ারার্কিক্যাল ডাটা মডেল। টেট কড ডিফাইন দ্য রিলেশনাল ডাটা মডেল। কড যে আছে সে ডিফাইন করলো। উড উইন দ্য এএমসি টিউনিং অ্যাওয়ার্ড ফর দিস ওয়ার্ক। IBM রিসার্চ বিগিন সিস্টেমস আর
প্রোটোটাইপস, ইউসি বার্কলি বিগিংস ইনগ্রিস প্রোটোটাইপস, ইনগ্রিস হচ্ছে একটা ডাটাবেস সফটওয়্যার নাম, হাই পারফরমেন্স ফর দ্য এরা ট্রানজ্যাকশন প্রসেসিং। তারপরে 70-এ এসে আমরা রিলেশনাল ডাটাবেস তৈরি হলো, যেটা ডিবিএমএস নামে থাকবে, অনেক আগে ছিল ডিবিএস নামে একটা সফটওয়্যার ছিল, সেটা তখন তৈরি হয়েছিল। 1980 সালে এসে রিসার্চ রিলেশনাল প্রোটোটাইপস ইভলভস ইন্টু কমার্শিয়াল সিস্টেম, এসকিউএল বিকাম ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড, প্যারালাল ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেমস, অবজেক্ট ওরিয়েন্টেড ডাটাবেস সিস্টেম, এগুলো 1980 পরে শুরু হয়। 1990-এর পর শুরু হয় লার্জ ডিসিশন সাপোর্ট অ্যান্ড ডাটা মাইনিং অ্যাপ্লিকেশনস, লার্জ মাল্টি টেরাবাইট ডাটা ওয়্যারহাউস, এমার্জ অফ ওয়েব কমার্স, এগুলো 1990-এর পর থেকে শুরু হয়। 2000 আগের কাছাকাছি XML, XQuery এগুলো স্ট্যান্ডার্ড চলে আসে, অটোমেটেড ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন আসে। গিয়ান ডাটা স্টোরেজ সিস্টেম, গুগল বিগ টেবিল, ইয়াহো, পিনাট, অ্যামাজন, এগুলো বিশাল বিশাল ডাটাবেস সিস্টেম তখন তৈরি হয় 2000 পর থেকে। তো এই ছিল আমাদের এই টিউটোরিয়ালটা। আমরা 1 by 1 টিউটোরিয়াল যেতে যেতে আমরা টোটাল জিনিসটাই জেনে ফেলবো, যে ডাটাবেস সিস্টেম কী, কীভাবে অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হয়, কীভাবে অ্যাডমিনিস্ট্রেশন করতে হয়, স্টোরেজ কীভাবে থাকে, ফিজিক্যালি কীভাবে থাকে, কোয়েরি কীভাবে লিখতে হয়। তো আমাদের সাথেই থাকুন, ভালো লাগলে অন্যদেরকেও জানাবেন আশা করি। থ্যাংক ইউ ভেরি মাচ।